রেল দুর্ঘটনা হয়ে গেল এনজিবি পার হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পিছন দিক দিয়ে মালগাড়ি ধাক্কা মারল। ভয়ানক দুর্ঘটনা, রেল ঘটনা। कैसे निकलेंगे पूरा সেই মুহূর্তে ভেতরের পরিস্থিতি কি ছিল? সবাই তো আতঙ্ক ছিল অবভিয়াসলি, তারপরে অনেকেই প্যানিক করছিল যে আগুন ফাগুন লেগে গেছে কিনা, সবাই নামার জন্য হুড়োহুড়ি করছিল। তো ব্লাড দেখে আমরাও নার্ভাস, মানে যাবো মানুষকে হেল্প করছি, যে মানুষটাকে ধরছি, মানে ওইখানে তো অলরেডি ইঞ্জিনের আগুন, আমরা চাইলেও পারছি না, কিন্তু আমরা চোখের সামনে দেখছি। তাও কিছু জনকে সাহায্য করেছি, যারা আর কি আহত হয়েছেন, তাও কিছু জনকে সাহায্য করেছি যতটা পেরেছি। যেহেতু আমরা আসলে আমাদেরও তো লেগেছে, যে ঝাটকানিটা যে পড়েছে, আমরা উপর থেকে। অনুগ্রহ করে শুনবেন 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছুক্ষণ সময়ের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দেখুন বন্ধুরা, এই পৌঁছে গেছি। এটা হচ্ছে আলুয়াবাড়ি স্টেশন। এই মুহূর্তে এক্ষুনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে। এটা অ্যাক্সিডেন্ট করেছে, আলুয়াবাড়ি স্টেশনে ঢুকবে। সবাই পৌঁছে যাচ্ছে, এক্ষুনি ঢুকবে। আমরা আগে থেকে পৌঁছে গেছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি। এই সামনে দেখুন, এটা হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশন। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে এক্ষুনি, যেটা আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে সকালে। তার দুটো বগি রেখে দিয়ে তারপরে পুরো ট্রেনটাকে নিয়ে আসা হয়েছে। এখান থেকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে শিয়ালদার উদ্দেশ্যে যাবে। আমাদের অ্যাক্সিডেন্টের জন্য আমরা যথেষ্ট দুঃখিত, তাও এসছি দেখতে যে কেমন আছে সবাই। আর এখানে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন যে লোকজন যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের জন্য সব রকম খাওয়া দাওয়া, জল, বিস্কুট, সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। শুকনো খাবার, অনেকের ভাতের ব্যবস্থা, ডিম ভাতেরও ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন সংগঠন এসছে এখানে, তারা সব এখানকার মানুষদের সাহায্য করার জন্য আগ্রহী। আমরা দেখছি এই মুহূর্তে অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেনটা ঢুকবে। ঠিক আছে, এই হচ্ছে আলুয়াবাড়ি জংশন রোড। প্রচুর লোক, সিআইডি, পুলিশ, প্রশাসন, সমস্ত কিছুর ব্যবস্থা এই পিছনের দিকে আছে। আমরা একটু দূরে চলে এসেছি, ট্রেনটা এই সামনের দিক দিয়েই ঢুকবে। আর পিছনে প্রচুর প্রশাসনের ব্যবস্থা পুরো কড়াকড়িভাবে এই আলুয়াবাড়ি ঢুকছে। আমাদের এখানে সবাই রেডি যতটা সম্ভব সাহায্য করার জন্য। প্রচুর আস্তে আস্তে হবে, ধীরে ধীরে অনেক আস্তে আস্তে আসছে ট্রেনটা। এই আলুয়াবাড়ি ঢুকছে কাঞ্চনজঙ্ঘা। ট্রেনের ইঞ্জিন, বগি, সামনের দিকে তো সব কিছু ঠিকই আছে। সেই মুহূর্তে ভেতরের পরিস্থিতি কি ছিল? সবাই তো আতঙ্ক ছিল অবভিয়াসলি, তারপরে অনেকেই প্যানিক করছিল যে আগুন ফাগুন লেগে গেছে কিনা, সবাই নামার জন্য হুড়োহুড়ি করছিল। কোথায় যাচ্ছেন? কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমরা তো হোজাই থেকে কলকাতা শিয়ালদা যাবো। শিয়াল ভোজাই থেকে উঠেছেন? কেমন আতঙ্কে ছিলেন আপনি? ভালোই আতঙ্ক, মানে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? এখন তো ঠিকঠাকই আছে আবার, মানে ভেতরের মানুষজনের কি মানে সেই আতঙ্কটা কেটেছে? হ্যাঁ হ্যাঁ সেটা। কি নাম আপনার? অভিক চক্রবর্তী। অভিক চক্রবর্তী। আরে আমার কোনো চাপ নেই, তোমার কোনো চাপ নেই, সব ঠিক আছে। এই দিয়ে দেখুন সব লোকেরা সাহায্যের জন্য হাত বাড়িয়েছে যতটা সম্ভব। এখানে আধা ঘন্টা ট্রেন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, জল, সব কিছু, বিস্কুট যতটুকু পাচ্ছে করছে।
ট্রেনের অবস্থা তো মোটামুটি ভালো, তবে লোকেদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্লিপার কোচটা আছে, এসি 2-3টার কামরা রেখেছে, বাকি সব রেখে দিয়ে এসছে ওইখানে অ্যাক্সিডেন্টে করে। যতটা সম্ভব সাহায্য করছে সবাই জল। যে সমস্ত যারা পাখি এই দেখুন এখানে খাবার দিচ্ছে। পিছনে যারা আছে তাদের সহায়তা করতে গেলাম, তার মধ্যেই ততক্ষণে দেখছি অলরেডি জেনারেল কম্পার্টমেন্টের এমনও লোক দেখেছি যে পাও আটকে গেছে, তারা লিটারালি বলছে যে দিদি আমার পাটা কেটে দিন, মানে আমি পারছি না, এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে। আর মানে ওনার মানে মুখটা দেখেও শনাক্ত কোনোভাবে করা যাচ্ছে না। তো মানে এটা তো খুবই ভালো যে আমরা সামনে ছিলাম, মানে লামডিং থেকে যেগুলো ইঞ্জিনটা ক্রস হয়ে এপারে আসছে আর ওইদিকে ইঞ্জিনটা ওইদিকে আসছে, তাহলে তো লিটারালি আজকেও তো আমরাও মারা দিতে পারতাম। একদম খুব বেদনাদায়ক ব্যাপার যে আগের মাসে জুন মাসেও যে জিনিসটা হলো করমণ্ডল এক্সপ্রেসের সাথে, আজকে হলো আমাদের কাঞ্চনজঙ্ঘার সাথে। খুব কম হয়েছে কিন্তু হয়েছে। তো কি মনে করছেন রেল যাত্রাটা একদম নিরাপত্তাহীনতা? একদমই নয়, কি মনে করছেন? কোনোভাবেই নয়। যদি সেটাই হতো তাহলে আজকে এত পরিবারে হয়তো কারোর বাবা যাচ্ছে, কারোর মা যাচ্ছে, কেউ হয়তো আজকে তো আমি আমার বাবা মা ছাড়াই তো কলকাতায় যাচ্ছি। সরকারি সূত্রে যেমনটা বলছে এখনো পর্যন্ত প্রায় 9 জন হত হয়েছেন এবং 41 জন, মনে হচ্ছে সংখ্যাটা আরো বাড়তে পারে। অবশ্যই বাড়তে পারে, কারণ চোখের সামনে তো সেই জায়গাগুলোকে দেখেছি। যাই হোক, সেই জায়গা থেকে অনেকটাই ঘেরাও ছিল, আমাদের সামনে যেতে দেওয়া হয়নি অতটা। আর ওইভাবে অত ব্লাড দেখে আমরাও নার্ভাস, মানে যাবো মানুষকে হেল্প করছি, যে মানুষটাকে ধরছি, মানে ওইখানে তো অলরেডি ইঞ্জিনের আগুন, আমরা চাইলেও পারছি না, কিন্তু আমরা চোখের সামনে দেখছি। তাও কিছু জনকে সাহায্য করেছি, যারা আর কি আহত হয়েছেন, তাও কিছু জনকে সাহায্য করেছি যতটা পেয়েছি। যেহেতু আমরা আসলে আমাদেরও তো লেগেছে যে ঝাটকানিটা যে পড়েছে, আমরা উপর থেকে নিচ থেকে পড়েছি। আমার যিনি মা আছেন, কথা বলে নেব, অমৃত নস্কর কথা বলছি। আমি যাচ্ছিলাম এখানে করমণ্ডল থেকে, আমি আগরতলা থেকে উঠেছিলাম, শিয়ালদা অব্দি আমার ছিল ডেস্টিনেশন ছিল। তো তার মাঝখানে 8:40-এই দেখলাম আমাদের ট্রেনটা খুব বাজেভাবেই আর কি নড়া দিয়ে উঠলো। তারপরে যে একটা জিনিস জিজ্ঞেস করবো, যখন আপনারা যাত্রীরা ছিলেন 8:40 ট্রেনের মধ্যে, তখন কি ট্রেনটা চলছিল নাকি থেমে গিয়েছিল? ট্রেনটা চলছিল, একদম স্লো ছিল, খুব স্লোই চলছিল। পিছন দিয়ে যখন এসে মালগাড়িটা ধাক্কা দিয়েছে, সেই মুহূর্তে 7 থেকে 8 বার ট্রেনটা র্যাপ হয়েছে। স্ক্র্যাচটা যে হয়েছে সেকেন্ড এতেই আমরা বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে, না হলে এত মানে ট্রেনটা তো খুব স্মুথলিই চলছিল। ট্রেনটার সত্যিই কোনো দোষ ছিল না, পিছন দিয়ে যদি না কোনোভাবে রেলটা যদি মানে পিছন থেকে মালগাড়িটা যদি না আসতো তো কোনো প্রবলেমই কিছু ছিল না। ইঞ্জিনে দেখলেন দাও দাও করে আগুন জ্বলছে। হ্যাঁ, ইঞ্জিনে দাও দাও করে আগুন জ্বলছে, কারণ যেহেতু পিছন দিয়ে গাড়িটা এসছে, সে কোনো রকম সিগন্যাল, যতদূর আমরা শুনছি, সে কোনো রকম সিগন্যাল দেখতে পায়নি। যে মুহূর্তে সিগন্যালটা পেয়েছে, ও ব্রেকটা দিতে গিয়ে ততক্ষণে অলরেডি ট্রেনটাকে মেরে দিয়েছে। বললাম ভিজিবিলিটি কতটা ছিল? বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, কিন্তু দেখা যাচ্ছিল কি বাইরেটা? না, সত্যিই দেখা হয়তো যাচ্ছিল না, কারণ আমরাও যে পরিস্থিতিতে বাইরে এসেছিলাম দেখলাম খুবই যেভাবে বৃষ্টিটা হচ্ছিল। আমাদের মানে আমিও মাথায় আর কি চাদর নিয়ে বেরিয়েছিলাম, আমার চাদরও ভিজে গিয়েছে। কিন্তু তারপরেও এতটুকুনি ইরেসপন্সিবল একটা রেল কর্তৃপক্ষ কি করে হতে পারে? যতটাই বৃষ্টি হোক না, যতটাই, আমার পাশে তো সিনিয়র আঙ্কেল আছেন, উনিও বলুক না। বলছি দাদা, একই ট্র্যাকে চলে এলো, বারবার রেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে টেকনোলজি অনেক অ্যাডভান্স হচ্ছে, বুলেট ট্রেন চালাবে এমন দাবি করা হচ্ছে, অথচ অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করছে না। কি বলবেন? সেটা গভর্নমেন্টের ব্যাপার, ওদের টেকনোলজি কি ব্যাপার, টেকনোলজি সম্বন্ধে যাত্রী সম্বন্ধে তো আপনি যাবেন স্বাচ্ছন্দ্য এবং আপনি জীবন নিয়ে বাড়ি ফিরবেন বা নিজের ডেস্টিনেশনে পৌঁছাবেন, এটা তো প্রত্যাশা করবেন। সেটা কোথায় হলো? গুয়াহাটি থেকে আমি যাবো বীরভূমের পুনারোল। আচ্ছা,
মধ্যেখানে এই প্রবলেমে পড়ে গেল। কতক্ষণ সেখানে আটকে ছিলেন? এনজিপির মধ্যে স্টেশন থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা। রেল কর্তৃপক্ষ বা বলেন যে এনডিআরএফ বা যারা উদ্ধারকারী তারা কতক্ষণ দেরিতে পৌঁছেছে? 2 ঘন্টা পরে। ওখানে প্রায় ঘন্টা 2 ঘন্টা হবে, 1.5 থেকে 2 ঘন্টা পরে সবাই আসে, পুলিশ এবং যার যার সবাই। মাত্র 10 থেকে 12 কিলোমিটার, তাহলে এত দেরি হলো কেন? কি মনে করছেন কেন? কারণ সেটা তো বলতে পারবো না, তাদের ব্যাপার। কি মনে হচ্ছে কেন? কারণ গাফিলতি নাকি যোগাযোগ ব্যবস্থা নেই? 100% গাফিলতি। আমাদের রেলটা খুব ভালো চলছিল, আগরতলা থেকে ছাড়লো খুব ভালো চলছিল, কিন্তু যখন এনজিপি থেকে ছাড়লো 15-20 মিনিট পরে পেছন দিয়ে মালগাড়ি কি করে আসে? মালগাড়িটা সিগন্যালে এই ভুলটা কেন হবে? আর এনজিপির মধ্যে একটা স্টেশন, একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এখনো তো পুরো আর কথা না, ভালো স্টেশন, বড় স্টেশন, পূর্ণ স্টেশন। এই গাফিলতি হলে তো প্রতিদিন অ্যাক্সিডেন্ট হবে, প্রতিদিন হবে এই সিগন্যাল যদি ঠিক না করে করা হয়। কতটা নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন? আমরা তো মানে কি বলবো, আর মানে বলার মতো কিছু নেই। আমরা তো দেখলেন তো 15-20 মিনিট পরে এনজিপি থেকে ছাড়ার পরে একটা মালগাড়ি এসে পেছনে মারে দেয়। হ্যাঁ, এনজিপিতে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে ছাড়লো 15-20 মিনিট পরে একটা মালগাড়ি কি করে আসে? ওটা লাগেজ ভ্যান না হলে মৃত্যুটা 100-র উপর দাঁড়িয়ে যায়। যেটা দুটো লাগেজ ভ্যান না হয়ে যদি প্যাসেঞ্জার ভ্যান হতো 100-র উপর মৃত্যু ছাড়ে। পেছনের ট্রেনের লোকজনও মারা যায়। পেছনের ট্রেনের লোকজনও তারপর বৃষ্টির মধ্যে ওটা লাগেজ ভ্যান। তারপর বৃষ্টির মধ্যে মানুষজন সব মাঠের মধ্যে ফাঁকা জায়গায় সব বসে আছে আহত হয়ে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কাছে অপশন নেই কিছু করার মতো। এবার বৃষ্টির মধ্যে নেমেছি, আমি যাওয়ার সময়, আমি আগরতলা যাওয়ার সময় আমি একটা রেনকোট কিনেছিলাম, ওইটা পরেই আমি নেমে গেছি। আমি নেমে গিয়ে দেখলাম যে ওখানে গিয়ে পরিস্থিতি এমন নেই যে মানুষগুলোকে সাহায্য করা যাবে। তখন পুলিশ প্রশাসনের সাহায্য, আরপিএফের সাহায্য দরকার। তখন পারিনি দেখে এবার দাঁড়িয়ে দেখতে হচ্ছে, যতটুকু পেরেছি মানুষের সাহায্য করেছি, কিন্তু এত লেট রেসপন্স এটা এক্সপেকটেশন ছিল না। আমরা যাত্রী, আমাদের বাড়িতে মা বোন আমাদের অপেক্ষা করে, আমরাও আশা করে থাকি। আজকে আমি জেনারেলে আসার কথা ছিল আমার, আমি 2 পয়সার টিকিট বাঁচানোর জন্য, আমি গরিব মানুষ, আমি 2 পয়সার টিকিট বাঁচানোর জন্য আমি জেনারেলে আসতাম। সেখানে আমার জেনারেলটা আসেনি, শরীরটা খারাপ লাগছিল বলে স্লিপার এসেছি আমি। আজকে যদি আমি জেনারেলে আসতাম, আমার দাদু দিদা, বয়স্ক দাদু দিদা, সে তো নয় সরকার থেকে 2 লক্ষ টাকা দিত, সারা জীবন কি আমার দাদু দিদাকে মানুষ করতে পারতো, টানতে পারতো না। আজকে রেলকে ভাড়া দিয়েছি, রেল কেন এত গাফিলতি করলো? আজকে ভাড়া দেওয়ার পর সব কিছু তোমাদের সব প্রসেস ঠিক আছে, একজন টিকিট না কেটে উঠলে তোমরা ফাইন করছো, তোমাদের সব কিছুর দিক দিয়ে তোমরা সব প্রসেস শিখাচ্ছ, এই দিক দিয়ে কেন তোমরা গাফিলতি করছো? আজকে যদি আমার কিছু হতো, কে দায়িত্ব নিত? 2 লাখ টাকা দিলে আমার ঘর চলে যেত। শানু ঘোষ। কোথা থেকে কোথায় যাচ্ছে? আগরতলা থেকে শিয়ালদা। ব্যক্তিগত কোনো কাজে না ব্যবসা? হ্যাঁ। আগরতলা থেকে মাল আনতে যাচ্ছে? না, আগরতলায় অ্যাকচুয়ালি আমরা ট্রান্সপোর্টেশনের কাজ করি। তো আগরতলায় গেছিলাম, গিয়ে এখন বাড়ি রিটার্ন করছি। বাড়ির লোককে খবর দিয়েছেন? বাড়ির লোককে খবর দিয়েছি, বাড়ির লোক তো কাঁদছে। বাড়ির লোক, দিদার তো শরীর খারাপ হয়ে গেছে, দিদার প্রেশার বেড়ে একাকার দিদাকে নিয়ে দাদুর কাছে ডাক্তার। আপনাদের জানিয়ে দিয়ে, এখনো পর্যন্ত যা তথ্য আপনাদের জানিয়ে দিয়ে, এশিয়ার মধ্যে নয় গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক সেটা হচ্ছে ভারতীয় রেলের বা ইন্ডিয়ান রেলওয়ে। কিন্তু সেই ইন্ডিয়ান রেলওয়ে বারবার প্রশ্নের মুখে, কারণ উত্তরবঙ্গে একাধিক ট্রেন দুর্ঘটনার মধ্যে 1991 সালের ডাইশাল দুর্ঘটনার বিভীষিকা এখনো মানুষের মন থেকে যায়নি। আর তার পাশাপাশি কয়েকদিন আগেই উত্তরবঙ্গে করমণ্ডল এক্সপ্রেস সেই ঘটনা, এবং তারপর আপনাদের জানিয়ে দিই, সামান্য বৃষ্টি যাতে দৃশ্যমানতা হয়তো কিছুটা কমে গিয়েছিল, কিন্তু এনজিপি থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্সেই সিগন্যাল ফল্ট হোক অথবা লোকো পাইলট চালকের ভুল হোক, তার গাফিলতিতে আবার বড়সড় দুর্ঘটনা উত্তরবঙ্গে, যেখানে এখনো পর্যন্ত সরকারি সূত্র মোতাবেক মৃত্যুর হচ্ছে সংখ্যাটা 9 হলেও সেটা আরও বেশি হবে, এমনটাই কিন্তু অসমর্থিত সূত্রে এবং এই ট্রেনের প্রত্যক্ষদর্শী এবং যাত্রী যারা রয়েছেন তারা জানাচ্ছেন। বিভীষিকাময় পরিস্থিতি, আহতের সংখ্যা 41, যারা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন, তারাও কিন্তু মৃত্যুর সঙ্গে অনেকে পাঞ্জা লড়ছেন, এমনটাই কিন্তু আমাদের ব্যুরো শিলিগুড়ি থেকে জানাচ্ছেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে পুরুষ, মহিলা, আবাল বৃদ্ধ বনিতা যারা রেলের উপর নির্ভর করে, অবশ্যই বলা চলে সবচেয়ে বড় ট্রান্সপোর্টেশন সিস্টেম, যাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে সরকারের আয় হয় বা রাজস্ব পায় সরকার, যেখানে হচ্ছে লাখো লাখো ভারতীয় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে ট্রান্সপোর্টেশনের উপরে হচ্ছে নির্ভর করে, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় যখন ভুগছেন, তখন প্রশ্নচিহ্ন রেল মন্ত্রক তো বটেই, অবশ্যই যারা হচ্ছে ক্ষমতায় বসে আছেন তাদের প্রতি আঙুল ওঠে, এবং বিশেষ করে রেলের যারা আধিকারিক থাকেন, যারা বিভিন্ন আপনার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জিনিসগুলো দেখেন, তাদের প্রতি কিন্তু বারবার আঙুল উঠছে। আপনাদের জানানোর চেষ্টা করব, অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা বা
যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা দিলেই সেখানে তাদের একটা জীবন চলে যাওয়ার যে হচ্ছে সেটাকে পরিপূর্ণ করা সেটা কখনোই সম্ভব নয়। কখনো টাকার মাধ্যমে একটা জীবনের মূল্য হতে পারে না, এমনটাই বলছেন। আমরা দু একজন মহিলার সঙ্গে কথা বলবো। যদি কি নাম আপনার?